শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। Together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. জুলাই গণহত্যার প্রতিবেদন ভবিষ্যৎ রাজনীতির জন্য সতর্কবার্তা। যেই সরকার আসুক না কেন, তারা কি করছে যেন ভবিষ্যতে না হয়। ডকুমেন্টটা বাংলাদেশিদের জন্য একটা বড় কি বলা হয় চিন্তার করক। ভুক্তভোগীদের সাথে নিয়ে আয়নাঘর দেখলেন প্রধান উপদেষ্টা। আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, জড়িতদের বিচারের আশ্বাস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে কফিন মিছিল, কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো কাশেমের জানাজা। অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করবে না বিএনপি, 4 জেলায় সমাবেশে নেতারা। জনগণকে সাথে নিয়ে সব সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। জুলাই হত্যার রায় নিয়ে এক উপদেষ্টার আগাম মন্তব্যের ট্রাইব্যুনালের উষ্মা। অন্তর্বর্তী সরকারের আইনি দলিল ও জনইচ্ছায় সমর্থিত বলছে হাইকোর্ট। জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি ইসরায়েলের। গাজার নিয়ন্ত্রণ চায় ট্রাম্প, সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘের। এবং পিটার বাটলারের উপরই আস্থা রাখছে বাফুফে, কোনো শূন্যতাই অপূরণীয় না বললেন ইমরুল হাসান। আশা নারী ফুটবলাররা ফিরবেন ক্যাম্পে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়। 6 মাস তথ্য অনুসন্ধান শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানায় জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, রাষ্ট্রীয় সহিংসতার এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং আন্তর্জাতিক অপরাধ। গুলি, হামলা আর দমন পীড়নে জুলাই আগস্টের উত্তাল আন্দোলনে ছাত্র জনতাকে রুখতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়াও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রাখতে নির্মম হত্যার মিশনে নামেন তৎকালীন প্রধানমন্ত্রী। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান ঘিরে 118 শিশু সহ 1400 মানুষ নিহত হন। এছাড়াও ওই সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া থামাতে পুলিশের নির্বিচারে গুলি আর জনক্ষোভ সহ নানা কারণে ওই সময়েই নিহত হন 44 পুলিশ সদস্য। ঢাকার আহ্বানে প্রায় 6 মাস অনুসন্ধানের পর বুধবার জেনেভায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সংস্থাটি বলছে, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের নির্দেশে চলে এই হত্যাকাণ্ড। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও নাটক এবং নির্যাতন চালানো হয়। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। এছাড়াও ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের প্রমাণও মিলেছে। প্রতিবেদনে র্যাব, এনটিএমসির বিলুপ্তি, রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপে বিরত সহ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির সুপারিশ করা হয়েছে। এই ঘটনার জের ধরে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করারও সুপারিশ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএনের হিউম্যান রাইটস অফিস আজকে তাদের বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে একটা ঘটনা ঘটলো, যে ম্যাস আপরাইজিং হলো, সেই সময় যে অ্যাট্রোসিটিস হয়েছে সেটার উপর একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট। সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই প্রতিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় বাহিনীর ব্যবহারে সতর্ক হবেন নীতি নির্ধারকরা। আর একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ড যে প্রকৃত অর্থেই গণহত্যা, এই প্রতিবেদন তারই স্বীকৃতি বহন করে বলেও মনে করেন তারা। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রায় 7 মাস পর আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে 114 পৃষ্ঠার সেই রিপোর্ট তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় বাহিনীর জন্য অ্যালার্মিং বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। বলেন, আন্দোলন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী যে একটা দলের হয়ে কাজ করেছে তার জ্বলন্ত প্রমাণ জাতিসংঘের এই প্রতিবেদন। দলীয়করণ ব্যাপারটা, কারণ এটা তো রাষ্ট্রের যন্ত্রগুলো না, রাষ্ট্রের মেশিনারি। আমি যদি বলি, সেই রাষ্ট্রের মেশিনারি যদি দলীয়করণ হয়ে যায় বা সরকারিকরণ হয়ে যায়, তাহলে তো এটা এমনি ভায়োলেশন হয়ে যাচ্ছে। ওই জায়গায় পরিবর্তনটা কি আনা যায়, ওটা হলো ব্রেইনস্টর্মিং। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আন্দোলন দমন করতে সরকার যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছিল সেটিও স্পষ্ট। ভবিষ্যতে কোনো সরকার যাতে রাষ্ট্র পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে এই প্রতিবেদন আদর্শ উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এই ব্যাপারে তো আমার মনে হয় না কারো দ্বিমত আছে, কারণ যে পরিমাণে মানুষ মারা গেছে, যেমন বলাই হচ্ছে 12 to 14% শিশু মারা গেছে, তো বিশাল হিউম্যান রাইটস ভায়োলেশন, তাই না? এখন একটা তারা জোর দিবে সেটা হলো ঠিক আছে হিউম্যান রাইটস ভায়োলেশন, আর একটা জোর দিবে যে যেই সরকার আসুক না কেন তারা কি করছে যেন ভবিষ্যতে না হয়। এদিকে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনকে জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী AHM তামিম। জাতিসংঘের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যে ন্যায় বিচারের প্রত্যয় ঘোষণা করেছি, এই প্রত্যয় ঘোষণা এবং এই ন্যায় বিচার কার্যকর ক্ষেত্রে জাতিসংঘের এই রিপোর্ট আরও অগ্রণী ভূমিকা পালন করবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে সুষ্ঠু বিচারে জাতিসংঘের এই প্রতিবেদন প্রামাণ্য দলিল হিসাবে কাজ করবে বলেও আশা এই আইন কর্মকর্তার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আয়নাঘর আওয়ামী দুঃশাসনের একটি নমুনা। বুধবার রাজধানীতে আয়নাঘর নামে 3টি বন্দিশালা পরিদর্শন করেন তিনি। জানান, আয়নাঘরের অপরাধের সঙ্গে যুক্ত সবার বিচার হবে, আর কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রমাণ হিসেবে আয়নাঘরের আলামতগুলো সিলগালা করে রাখারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একসময় আতঙ্কের নাম ছিল আয়নাঘর। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় বিরুদ্ধ মতের রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট সহ নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে রাখা হতো আয়নাঘর নামের বন্দিশালায়। চালানো হতো অমানসিক নির্যাতন। আয়নাঘরে নির্যাতনের শিকার ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং উপদেষ্টা পরিষদের কয়েকজনকে নিয়ে রাজধানীর 3টি টর্চার সেল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে উপদেষ্টা পরিষদের 2জন সদস্য নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও জুলাই আন্দোলনের সময় বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘর নামের এই বন্দিশালায়। নির্যাতিতরা আয়নাঘরে প্রধান উপদেষ্টার কাছে বর্ণনা করেন দিনের পর দিন কিভাবে অমানবিক অত্যাচার সহ্য করেছেন এখানে। পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, নির্যাতনের মাত্রা ছিল বিভৎস এবং অমানবিক। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে, এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা
ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যাতে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। আয়নাঘর স্থাপন এবং পরিচালনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আয়না ঘরের কোনো আলামত নষ্ট করা হয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে। যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। শেখ হাসিনা শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 2000 মানুষকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, শুধু ঢাকায় নয়, সারা দেশে 700 থেকে 800 আয়না ঘরের অস্তিত্ব আছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গাজীপুরে হামলায় নিহত কাশেমের জানাজা শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র কাশেমের জানাজা শেষে বুধবার রাত 9টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। শাহবাগ মৎস্য ভবন হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যায়। এ সময় তারা অভিযোগ করেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন কাশেম। এর আগে শহীদ মিনারেই কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের আগে জাতীয় নাগরিক কমিটির আখতার ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেন। তারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবার সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন, আন্দোলনে আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব দিয়ে মানা হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত সামরিক বেসামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তার বিবেচনা করা হবে না। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে। অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির নেতারা। তারা জানান, বিএনপি সংস্কার চায়, তবে সব সংস্কার জনগণকে সাথে নিয়ে করবে নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচনের পক্ষে জনমত গড়তে জেলায় জেলায় সমাবেশের প্রথম দিনে এসব কথা বলেন তারা। রোজার আগে 64 জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবি নিয়ে সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি। 64 জেলায় সমাবেশের অংশ হিসেবে বুধবার 4 জেলার মধ্য দিয়ে সমাবেশের শুরু করল দলটি। সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশের আয়োজন হয়। মিছিল নিয়ে দলে দলে সমাবেশ স্থলে যোগ দেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ। এ সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 31 দফার মধ্য দিয়ে সবচেয়ে বেশি সংস্কার চেয়েছে বিএনপি। আরো বলেন, দ্রুত নির্বাচন দিলে জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণকে সাথে নিয়ে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। যদি না আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর ক্ষমতা না করতে পারি, তাহলেই শুধু পতিত ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করতে পারবে। আর যদি আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি, যদি আমরা তাদের সমর্থনে সরকার গঠন করতে পারি, তাহলেই শুধু পতিত স্বৈরাচারের আর কোথাও কোনো জায়গা হবে না।
লালমনিরহাটের রেলওয়ে মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দেশ পরিচালনায় ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র না করার আহ্বান জানান তিনি। আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। আপনারা সম্মানিত, জনগণের প্রত্যাশাটা দ্রুত শুরু করেন, দ্রুত শেষ করেন, সম্মানের সাথে বিদায় নেন। জনদাবি নিয়ে খুলনা শহীদ হাদিস পার্কে সমাবেশের আয়োজন করে খুলনা জেলা বিএনপি। এ সময় রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান দলের নেতারা। অনেক সমস্যা সম্বলিত এই রাষ্ট্র, একে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, জনজীবনে যদি শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এবং সর্বশেষে আমরা দাবি করি, এই বছরের মধ্যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ আপনারা ঘোষণা করুন। এছাড়া সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী। বলেন, যতটুকু সংস্কার না হলেই নয়, ঠিক ততটুকু সংস্কার করেই দ্রুত নির্বাচন দেওয়া উচিত। সমাবেশ ঘিরে উজ্জীবিত সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। কালক্ষেপণ না করে অনতিবিলম্বে নির্বাচনের দাবিও জানান তারা। মারুফা রহমান, নিউজ 24, সিরাজগঞ্জ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার বিরুদ্ধে রায় ঘোষণা হবে সেটি নিয়ে বাইরের কাউকে মন্তব্য না করতে কঠোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার বলেন, দায়িত্বশীলদের এমন আচরণ ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এদিন গুম হত্যা মামলায় আটক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে 20 এপ্রিল দিন ধার্য করেন আদালত। জুলাই গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত 300টিরও বেশি মামলা হয়েছে, 16টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে 3-4টির তদন্ত চলতি মাসেই শেষ হবে। এই 3-4টি মামলার বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে। মঙ্গলবার এসব তথ্য জানান আইন উপদেষ্টা। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। সরকারের উপদেষ্টার এমন মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার একাধিক মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিকে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 20 এপ্রিল দিন ধার্য করেন আদালত। একই সাথে জুলাই আন্দোলনে রামপুরায় হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দেশের সাংবিধানিক শূন্যতা পূরণের রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এবং এটি সংবিধানের পরিপন্থী নয় বলে জানিয়েছেন হাইকোর্ট। এই সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত বলে জানিয়েছেন আদালত। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে একটি রিট খারিজ করে এই কথা জানান বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি এক অনন্য পরিস্থিতিতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টামূলক মতামত গ্রহণ করেন, তাই এটি আইনি দলিল ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত।
সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবার স্বাগত সংবাদে। বিএনপির উদারতার কারণে জামায়াতে ইসলামী বাংলাদেশ প্রথম রাজনীতি করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সবসময় দলটি মুনাফিকি করেছে। বুধবার বিকেলে রাজশাহীর বাগমারার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ ছাত্র জনতার উপর গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করেছে, অথচ জামায়াত বলে তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। এটা খুবই দুঃখজনক। আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় না, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দেশের সংকট উত্তরণে তাদের সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়তে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত মত বিনিময় সভায় এই মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনীতি করতে হবে। তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন দিতে বেশি বিলম্ব করলে প্রতি বিপ্লবের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং সরকার নিরপেক্ষ থাকে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেন তিনি। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, জুলাই বিপ্লবকে ধারণ করে সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে। তাহলেই পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনোদিন কনস্টিটিউশনাল ফোয়ারার, সাংবিধানিক ফোয়ারার এবং সংসদীয় এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেটাই হবে আমাদের ঐক্যের মূল ভিত্তি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে তারা। সংগঠনটির দাবি, পিলখানার হত্যায় দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে এই ঘটনার পুনঃ তদন্তের কথাও বলেন তারা। আর 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানিয়েছে সংগঠনটি। জেলের ভিতর যে সমস্ত বিজিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবারবর্গ। আওয়ামী লীগকে অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে।
ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কমিশনের ডিজি এএসএম হুমায়ুন কবির। বৈঠক শেষে মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। আর এদিকে ত্রয়োদশ নির্বাচনে জন্য 2,800 কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি। কিন্তু এই প্রথম আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের, এটাকে ঠিক ফাঁস বলা যায় না, বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের বিরুদ্ধে 2,300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার নগদের বনানীতে অবস্থিত প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে এই অসঙ্গতি খুঁজে পায় সংস্থাটি। বিদেশিদের 70% বেশি শেয়ারের মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দুদক। এছাড়া ডাক বিভাগের সাথে অসম চুক্তির বিষয়ে নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে দুদকের কর্মকর্তারা। ফ্যাসিবাদের দায় নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির 4 ঘণ্টাব্যাপী অভিযানে বেরিয়ে আসে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদে অতিরিক্ত 665 কোটি টাকার ই-মানি ইস্যু করার চাঞ্চল্যকর তথ্য। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে লোপাট হয়েছে 1,711 কোটি টাকার ফান্ড। নগদের নবনিযুক্ত প্রশাসক এই ঘটনা স্বীকার করে বলেছেন, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না। সে টাকা গ্রহণ করবে, টাকা প্রদান করবে, শুধু তার কিন্তু টাকা বের হয়ে যাবে না। মানি লন্ডারিং এর ডেফিনেশন আসবে কিনা সেটা আসলে বিএফআই বলবে, কিন্তু টাকা সরিয়ে ফেলা হয়েছে। অভিযান পরিচালনাকারী দল জানায়, নগদে 70% বেশি মালিকানায় রয়েছে বিদেশিরা। আওয়ামী লীগের কাদের প্রভাবে নগদ ডাক বিভাগের সাথে অসম চুক্তি করেছে তাও বিশ্লেষণ করবে তারা। ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটা আমরা দেখব। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদের রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমাদের কনসার্ন, এখানে কোনো অনিয়ম দুর্নীতি থেকে আমরা সেটা প্রকাশ আনার চেষ্টা করব। ইতিমধ্যে প্রতারণার অভিযোগে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। এবং প্রেস সচিবের সাথে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। রমজানে আমদানি করা অত্যাবশ্যকীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে বাজারে, আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে, সেই সাথে বাজারে স্বাভাবিক হবে সয়াবিন তেলের সরবরাহ। বুধবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। আসছে রমজানে আমদানি করা অত্যাবশ্যকীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে বাজারে, জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই ধরনের যত বুধবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, রোজায় কোনো পণ্যের দাম বাড়বে না, বরং সব ধরনের পণ্যের দাম কমে যাবে। নিশ্চিতভাবে আশ্বস্ত করছি, আল্লাহর রহমতে কোনো পণ্য এবং যত পণ্যের মূল্য এখন যা আছে, আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা পণ্যের মূল্য আরো কমবে। কিছু সংবাদ এমন ভাবে প্রকাশিত হয় যে বাজারে অস্থিরতা তৈরি হয়, এই অস্থিরতা ঠিক কিছুটা প্যানিক বাই, কিছুটা মজুদ খুচরা পর্যায়ে, কিছুটা ডিলার পর্যায়ে মজুদ। এর ফলে এই সামগ্রিক একটা মজুদের ফলে
বাজারে সরবরাহ এবং আমদানির ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি তো নাই, বরং প্রচুর বাড়তি আছে। এ সময় বাজারে হঠাৎ তেলের সমস্যা নিয়ে তিনি বলেন, যথেষ্ট সরবরাহ থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করার ফলে হঠাৎ করে কিছুটা ক্রাইসিস হয়েছে, এতে দাম বেড়ে গেছে। তবে 7 থেকে 10 দিনের মধ্যে বাজারের তেলের সরবরাহ আরো বাড়বে। শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে, আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। আমরা নিজেরাও এটা মনিটর করছি এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের নির্দিষ্ট যে বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে সকলে একযোগে কাজ করছে। উপদেষ্টা আরো বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির মূল্য অস্থিতিশীল হবার সুযোগ নেই। এসব পণ্যের কোনো সংকট নেই। বলতে পারবো না। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাণিজ্যিক, বিনোদনমূলক বা সামাজিক যে কোনো ধরনের আয়োজনকে আকর্ষণীয় করে তুলতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবির ভেন্যু অপরিহার্য। এবার 1,34,000 বর্গফুটের বেশি আয়তনের তাঁবু আকৃতির অস্থায়ী টেন্ট ব্যবস্থা চালু করেছে আইসিসিবি, যেখানে বড় ধরনের যে কোনো আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাখা হয়েছে সর্বাধুনিক ব্যবস্থা। বুধবার 17তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ারে এই টেন্ট নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা ছিল সভা মহলে। শ্বেত শুভ্র বৃহতাকার এই টেন্টটি রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিট সড়কের প্রবেশ মুখেই। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি দেশের সবচেয়ে বড় এই টেন্টটি নির্মাণ করেছে 1,34,000 বর্গফুটের বেশি জায়গা জুড়ে। আন্তর্জাতিক মান বজায় রাখতে শুধু পরিসর নয়, যে কোনো বিশাল আয়োজনের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য রাখা হয়েছে সর্বোচ্চ এবং আধুনিক মানের মূল ও বিকল্প ব্যবস্থাও। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রদর্শকদের জন্য আকর্ষণীয় এই এক ছাদের নিচে আয়োজন তাই নজর কাড়া। 17তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি মেলা উপলক্ষে আইসিসিবির বিশালাকার এই টেন্টে বরাদ্দ নেওয়া দেশি বিদেশি স্টলের সংখ্যা প্রায় 800। বিশাল এই টেন্ট ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা ছিল স্টলগুলোর পক্ষ থেকে। I don't come to the Bangladesh in the last 6 years. But now I come here, I change a lot. It's very nice. Impressed with the venue, and the venue is very well organized, and all the stalls are very well prepared. আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, পুরো মেলাটাই বাংলাদেশি মানুষ আয়োজন করা উচিত। এই বসুন্ধরা কনভেনশন হল যে এটা আছে, এগুলো হলে দেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি হবে, তেমনি আমাদের মতন দেশীয় উদ্যোক্তাদের জন্য একটা মিলন মেলা হবে আমি মনে করি। আইসিসিবির পুরো ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানান আন্তর্জাতিক এই মেলার দেশীয় আয়োজক। আহ্বান জানান মান ধরে রাখার। এই বুথটা ইজ ভেরি নিউ এবং আমরা প্রথমবারের মতো এই বুথে এক্সিবিশন করছি এবং ইট ইজ এক্সেলেন্ট, ইট ইজ ভেরি মাচ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং সব কিছু অত্যন্ত ভালো। আমরা অত্যন্ত হ্যাপি, আমরা যারা এক্সিবিটার আসছি, আমরা যারা অর্গানাইজার আছে, আমরা উই আর ভেরি হ্যাপি এবং আই হোপ দ্য আইসিসিবি এই টেন্টটা এইভাবে মেনটেন করবেন ইন দ্য ফিউচার। মেলা উদ্বোধনে আসেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঘুরে দেখেন আইসিসিবির বিশালাকার টেন্ট। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনিও। খুবই সুন্দর, আপনার ক্লাইমেট কন্ট্রোল, শীতাতপ নিয়ন্ত্রিত এবং গুড হাইট, আলো, তাপমাত্রা সব মিলিয়ে ভালোই মনে হচ্ছে। সার্বিক আয়োজনে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছে আইসিসিবি কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মেলা এখানে বসেছে। যদি এই ধরনের আয়োজন না থাকতো তাহলে আন্তর্জাতিক পরিসরের এত বড় মানের মেলা কিন্তু আয়োজন করা সম্ভব ছিল না। তো সেটি বসুন্ধরার অন্যান্য ব্যবসার মতো অভিনব অনেক সুদূর প্রসারী চিন্তা থেকেই কিন্তু এই ধরনের আয়োজন করা হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় চেয়ারম্যান স্যার জনাব আহমেদ আকবর সোবহান। উনি এ ধরনের দূরদর্শী চিন্তা করেছিলেন বলে আজকে এত বড় বড় টেন্টের এখানে আয়োজন করা গেছে। আইসিসিবিতে 18টি দেশের 390টিরও বেশি ব্র্যান্ডের এই পণ্য ও যন্ত্র প্রদর্শনী চলবে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতি, সাথেই থাকুন। এলো
আবার স্বাগত সংবাদে। পূর্বাঞ্চলের বাংলাদেশ ও চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 16তম এশিয়া ফার্মা এক্সপো 2025। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামীম হায়দার। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল 4 দিন ব্যাপী জাতীয় টেক ফেস্ট 2025। 9 ফেব্রুয়ারি শুরু হওয়া এই বৃহৎ প্রযুক্তি উৎসবে 114টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় 1500 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব আয়োজিত এই ইভেন্টের পাওয়ার্ড বাই গিগাবাইট এবং কো পাওয়ার্ড বাই প্রোগ্রামিং হিরো। টেক ফেস্টের অন্যতম প্রধান আকর্ষণ ছিল হ্যাকাথন, গেমিং ও রোবোটিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে 41টি দল চূড়ান্ত পর্বে পৌঁছে 12 ফেব্রুয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ফাইনালে দেশের 35টি বিশ্ববিদ্যালয়ের সেরা উদ্ভাবকরা প্রতিযোগিতা করেন। সিরাজগঞ্জের কামারখন্দে খাজা মোজাম্মেল হক রহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। চৌবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। এ সময় জেলার 134টি বিদ্যালয়ের 747 জন মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। এবার জানাবো আন্তর্জাতিক খবর। ইসরায়েলি জিম্মিরা মুক্তি না পেলে বাতিল হয়ে যাবে গাজার যুদ্ধবিরতি চুক্তি। মঙ্গলবার এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনায় অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে উপত্যকাটিতে নতুন করে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আবারও অনিশ্চয়তায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ভবিষ্যৎ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করে হামাস, আর তারপরেই বাঁধল বিপত্তি। এবার জিম্মি মুক্তির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে চূড়ান্ত সময় বেঁধে দিল দখলদার ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিলেন, আগামী শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় পুনরায় শুরু হবে যুদ্ধ। রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে 4 ঘন্টার একটি দীর্ঘ বৈঠক করেছি আমি। আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এরই মধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইঙ্গিত দেন গাজা মার্কিন নিয়ন্ত্রণে নেয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে সরবেন না তিনি। তবে ট্রাম্পের চাপকে দৃঢ়ভাবে উপেক্ষা করেন বাদশাহ। এদিকে যে কোনো মূল্যে গাজায় সংঘাত পুনরায় শুরু হওয়ার ঠেকানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। আরব আমিরাতের বিপক্ষে খারাপ করলেও পিটার বাটলারের উপরই আস্থা রাখতে চায় বাফুফে। বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান বলেন, কোনো শূন্যতাই অপূর্ণ থাকে না, তবে অভিমান ভেঙে নারী ফুটবলাররা যোগ দেবেন ক্যাম্পে, এমনটাই প্রত্যাশা তার। বিস্তারিত জানাচ্ছেন আল মাহমুদ ফাহিম। কোচ পিটার বাটলারের ইস্যুতে 18 জন নারী ফুটবলার অনুশীলন বর্জন করে চলেছেন। এমনকি বাফুফে কর্তৃপক্ষের অনুরোধেও অনুশীলনে ফিরে আসেননি ফুটবলাররা। সেই সমস্যার এখনো কোনো সমাধান করতে পারেনি বাফুফে।
এদিকে ব্রিটিশ কোচ বাটলারও সাবিনাদের ছাড়া জাতীয় দল সাজাতে প্রস্তুত। গত সাফের পর ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে খেলায় ফিরবে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি এই সফরের জন্য দল ঘোষণার কথা রয়েছে বাটলারের। দেশের জন্য যে নারী ফুটবলাররা এনে দিয়েছেন সম্মান, টানা ২ বার জয় করেছেন সাফের শিরোপা, সেই নারী ফুটবলাররা অভিমান ভেঙে আবারও গায়ে জড়াবেন জাতীয় দলের জার্সি, এমন প্রত্যাশা বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের। নারী ফুটবলারের প্রতি আমাদের মেসেজ যে ভুল ভ্রান্তি বা একটা পরিবারে কিন্তু রাগ, অভিমান, ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেসব কিছু ভুলে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে চাই এবং আমি মনে করি যে তারা তাদের সমস্ত অভিমান বা রাগ যেটাই বলি না কেন ভুলে জাতীয় দলের ক্যাম্পে যোগদান করবে। তবে সিনিয়র ফুটবলারদের ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ ভালো পারফর্ম না করতে পারলেও এখনই কোচ পিটার বাটলারের উপর আস্থা হারাতে চায় না বাফুফে। পিটারের সাথে যেহেতু আমাদের একটা চুক্তি হয়েছে, তো যদি এই আসন্ন সফরে ফলাফল নেতিবাচক কিছু হয়ে থাকে, যদি আমি মনে করি সেরকম কিছু হবে না, কিন্তু যদি হয়েও থাকে তা আমি মনে করি যে পিটারকে, যেহেতু আমরা পিটারের সাথে একটা সময়ের জন্য চুক্তি করছি, তাকে সে সময় পর্যন্ত দেখা উচিত। এছাড়াও বেশ কিছু প্রবাসী নারী ফুটবলারকেও দলে ফেরানোর কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নারী ফুটবলার যারা বাইরে ভালো খেলে থাকে এবং ভালো অবস্থানে আছে, তো যেহেতু ওরা বাংলাদেশি এবং আমি যতটুকু জানি 2 একজনের বাংলাদেশি পাসপোর্টও আছে, তো সেক্ষেত্রে তাদেরকে যদি তারা মানসম্পন্ন হয়ে থাকে তাদেরকে তো অন্তর্ভুক্ত করার অবশ্যই যৌক্তিক কারণে তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত। এখন সিনিয়র ফুটবলাররা জাতীয় দলে যোগ দেবেন কি দিবেন না সেটা নির্ভর করছে তাদের উপর। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। সামর্থ্যের সবটুকু দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত সাফ জানান, বৈশ্বিক আসরে শিরোপা জেতার লক্ষ্যেই খেলবে টাইগাররা, আর সেই পথে রিশাদের স্পিন ও বোলিং লাইনআপ বড় ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি। এদিকে মাহমুদুল্লাহ ও মুশফিকের অভিজ্ঞতা দারুণ কাজে লাগবে বলেও মনে করেন শান্ত। এক ফ্রেমে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। আনুষ্ঠানিক ফটো সেশনে আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা, চেহারায় দৃঢ় প্রত্যয়। এবার বিশ্ব মঞ্চে নতুন ইতিহাস রচনার অপেক্ষায় বাংলাদেশ। সীমাবদ্ধতা আছে, কিন্তু বিশ্বাস হারাতে চায় না টাইগাররা। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিলেন, সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে চান বিশ্ব মঞ্চে। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। শান্তর জন্য এবারের চ্যালেঞ্জটা একটু বেশি। শেষ ওয়ানডে খেলেছেন গত নভেম্বরে, বিপিএলও সুযোগ পেয়েছেন মাত্র 5 ম্যাচে। তবুও শিরোপার স্বাদ নিতে চায় টাইগাররা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ওইখানে প্রচেষ্টা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। তো বিপিএল এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে। যে ঘটনার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ, সেই ঐতিহাসিক টাইম আউটের মুহূর্তটা হয়তো ভোলা যাবে না। বিশ্বকাপে শান্ত সাকিবের সেই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদই এবার টাইগারদের সামনে নতুন সুযোগ। তবে এবার নেই সাকিব, ভরসা করতে হবে নতুনদের উপরেই। অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে, নাসুম উইকেট নিয়ে জিতিছে, রিশাদ টি20তে আমি একটু আগে বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে। ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আগামী 19 ফেব্রুয়ারি মাঠে করাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাই, রাওয়ালপিন্ডি 2 ভেন্যুই চেনা জানা বাংলাদেশের, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছে লাল সবুজের প্রতিনিধিরা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। চিটাগং কিংসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন দলটির হোস্ট ইয়াশা সাগর। তাকে এখনো পুরো পারিশ্রমিক দেয়া হয়নি বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই অবস্থায় নিরাপদ বোধ না করায় তড়িঘড়ি করে বিপিএল শেষ না হতেই দেশ ছাড়েন ইয়াশা। 9 বছর পর বিপিএলে প্রত্যাবর্তন চিটাগং কিংসের। ফিরে আসার গল্পে চমক নিয়ে হাজির হয় দলটি। বিদেশি হোস্ট ব্র্যান্ড অ্যাম্বাসিডর নিয়ে বিপিএল এর একাদশ আসর শুরু করে চিটাগং। দলে গ্ল্যামার নিয়ে আসতে কানাডা থেকে উড়িয়ে আনা হয় সুন্দরী হোস্ট ইয়াশা সাগারকে। মাঠের পারফরমেন্স ছাড়িয়ে তাকে নিয়ে আলোচনায় উঠে আসে চিটাগং কিংস। তবে বিপিএল এর শেষের দিকে ইয়াশা আর চিটাগংকে নিয়েই তৈরি হয় বিতর্ক।
বিপিএল শেষ হওয়ার এক সপ্তাহ পর চিটাগং কিংসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল এক পোস্ট দিয়েছেন এই কানাডিয়ান সুন্দরী হোস্ট। ইয়াশার সঙ্গে কিংসের চুক্তিপত্র অনুযায়ী ডেইলি অ্যালাউন্স 5,000 টাকা করে দেওয়ার কথা ছিল দলটার। চুক্তি স্বাক্ষরের আগে $5,000 ও জানুয়ারিতে সমপরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল কিংসের। আর টুর্নামেন্টের শেষ সপ্তাহে $10,000 দেওয়ার কথা ছিল এই চুক্তিপত্রে। এছাড়াও ইয়াশার গুরুতর অভিযোগ, চুক্তি না থাকলেও তাদের পৃষ্ঠপোষকতায় থাকা কোম্পানির বিজ্ঞাপনেও অংশ নিতে বলে তাকে। অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠায় ফ্র্যাঞ্চাইজিটি। ভিসার মেয়াদ বাড়াতে ইয়াশার পাসপোর্ট জমা নেওয়ার পর তা ফেরত দিতে নানা টালবাহানা করেছে দলটা। যেই রাতেই ভিসা হাতে পেয়েছেন সেই রাতে আইনি নোটিশ পান ইয়াশা, যা দেখে ভয় পান বলে তিনি জানান, যার জন্য বাংলাদেশের কিছু মানুষের সাহায্য নিয়ে চিটাগং কিংসকে না জানিয়ে ফাইনালের আগে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। চিটাগং কিংসের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও বাংলাদেশের ফ্যানদের জন্য ইয়াশা সাগরের রয়েছে গভীর ভালোবাসা। ফ্যানদের জন্যই আবারও আসতে চান বলেও জানিয়েছেন তিনি। জিহাদ আল হাসান, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।